আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণীর, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গত ক্লাসে তোমাদের আর্থিক বিবরণী রাজশাহী বোর্ডের 17 সালের একটি অঙ্ক করেছিলাম। আজকে ঢাকা বোর্ড 2018 সালের একটি অঙ্ক করব। ঢাকা বোর্ড 2018। ঢাকা বোর্ড 2018 তোমরা জানো প্রত্যেকটা সালের প্রত্যেকটা বোর্ডের দুইটা করে অঙ্ক থাকে, 1 এবং 2। দুটোই কিন্তু আর্থিক বিবরণী, এটা তোমরা জানো। যেমন ঢাকা বোর্ড 2018 সালেও দুইটা আর্থিক বিবরণী আসছে। আর্থিক বিবরণীর ভিতরে যেটা স্বর্ণা লিমিটেডের যে অঙ্কটা, আমরা সেই অঙ্কটা করাচ্ছি। ওকে, তাহলে শিক্ষার্থী আসো আমরা স্বর্ণা লিমিটেডের অঙ্কে কি ডিমান্ড করেছে, কি চেয়েছে, আমরা সেটা দেখি। পথে বলছে কোম্পানির পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত। পরোক্ষ ব্যয়, যে সমস্ত ব্যয় কোম্পানির সাথে উৎপাদন কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত নয় বা ক্রয় বিক্রয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত নয়, সেগুলোকে আমরা বলি পরোক্ষ ব্যয়। এই পরোক্ষ ব্যয় আমাদের নির্ণয় করতে বলছি। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় বলছি। বিক্রিত পণ্যের ব্যয় তোমরা খুব ভালো করে জানো, প্রত্যক্ষ খরচ সমূহের যোগফল থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে পরোক্ষ ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে বলছে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী উপস্থাপন করে মনে করো রক্ষিত আয় ছিল 86,000 টাকা। রক্ষিত আয়ের একটি উদ্বৃত্ত তোমাদের দিয়ে দিয়েছে, তার ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী করতে বলছে। তা যাই হোক, আমরা এবার শুরু করি ক দিয়ে। এই পরোক্ষ ব্যয় জানতে হবে, তোমাদের জানতে হবে বেতন, ভাড়া। আসলে পরিচালন ব্যয়ের মধ্যে তোমরা জানো যে সমস্ত খরচগুলো আসে এগুলোই মূলত পরোক্ষ ব্যয়। তাহলে আমরা সেগুলো কি জানি, বেতন, ভাড়া। তো আমাদের আজকের অঙ্কে কি কি আছে আমরা সেগুলো একটু দেখি এবং লিখি। বেতন আছে 15,000 টাকা, বিজ্ঞাপন খরচ যোগ বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা। 3,000 টাকা এখান থেকে বিলম্বিত বাদ দিতে হবে। শিক্ষার্থী, কয়ের উত্তর হয়ে গেল। আমি প্রত্যেকটা আইটেম তোমাদের বুঝিয়ে দেবো, তোমরা একবার একটু তাড়াতাড়ি লিখে নাও। আমি শুরু করে দিচ্ছি।
শিক্ষার্থী দেখো, আমাদের আজকের অঙ্কে শুধুমাত্র দুইটা আইটেম আছে, বেতন এবং বিজ্ঞাপন। এটাই হচ্ছে, এবং জানো তোমরা যে এগুলো পরিচালন ব্যয়ে বসে, এগুলোই হচ্ছে আমাদের আজকের অঙ্কের পরোক্ষ ব্যয়। তবে বিজ্ঞাপন সম্পর্কে কয়েকটি কথা লেখা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা প্রথমত হচ্ছে, আগে বেতনের সাথে কোনো কিছু না, বেতনটাই আমরা সরাসরি 15,000 টাকা বসিয়েছি, কিন্তু বিজ্ঞাপন ব্যয় দেওয়া আছে 2,000। সমন্বয় বলেছে বিনামূল্যে পণ্য বিতরণ। তা বিনামূল্যে পণ্য বিতরণ তোমরা জানো এটা বিজ্ঞাপনের জন্যই করা হয়। কি কারণে করা হয়? বিজ্ঞাপনের। তাহলে বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে যাবে, তাই বিজ্ঞাপনের সাথে আমরা যোগ করেছি বিনামূল্যে পণ্য বিতরণ, 1,000 টাকা যোগ করে হলো 3,000 টাকা। এরপরে বাদ বিলম্বিত। বিলম্বিত বলেছে 2-এর 3 অংশ, মানে 3 ভাগের 2 ভাগ, যেকে আমরা বলি 3-এর 2 অংশ। এই 3-এর 2 অংশ তোমাকে বিলম্বিত করতে বলছে, তাই 3 দ্বারা ভাগ 2 দ্বারা গুণ করে যেটুকু হলো এটুকু বিলম্বিত। এই বিলম্বিত অংশটুকু বাদ দিয়ে যেটুকু থাকলো সেটুকু হচ্ছে চলতি বছরের মুনাফা জাতীয় ব্যয় বা পরোক্ষ খরচ। সেই খরচটাকে আমরা দেখিয়েছি। এরপরে দুটো যোগ করলাম 16,000 টাকা। তাহলে আশা করি কয়ের উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পারছো। দেখো তোমাদের বলেছি বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে তোমরা জানো যে প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য থাকলে সেটা লিখতে হবে, নিট ক্রয় লিখতে হবে, মজুরি, ডক চার্জ, শুল্ক, আমদানি শুল্ক, এই জাতীয় প্রত্যক্ষ খরচগুলো লিখতে হবে এবং তার থেকে সমপরি মজুদগুলো বাদ দিতে হবে। শিক্ষার্থী আগে আমরা দেখি যে এখানে কি কি আছে। প্রারম্ভিক মজুদ মাল আছে আমাদের 44,000 টাকা। পণ্য ক্রয় আছে 90,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা। এরপরে আছে মজুরি খরচ 17,000। যোগ বকেয়া। তোমরা জানো যে বকেয়া যোগ হয় এবং অগ্রিম বিয়োগ করতে হয়। আমরা যোগ 3,000 টাকা বকেয়া লিখলাম, 20,000 টাকা। এবার যোগ করো, 9 × 13 3, 1 3, 8 11, 11 15। এই 1,53,000 টাকা হলো শিক্ষার্থী। এর থেকে সমপরি মজুদটা বাদ দিবে, বাদ দিলে তোমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাবে। আমরা লিখি সমপরি মজুদ। সমপরি মজুদ হচ্ছে 38,000।
1,15,000 টাকা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে শিক্ষার্থী এই 1,15,000 টাকা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে গেল। শিক্ষার্থী আমি আরেকটু আলোচনা করি। তোমরা জানো বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয়ের সাথে যোগ করতে হয়, ক্রয় থেকে বাদ দিতে হয়, বিজ্ঞাপনের সাথে যোগ করতে হয়। তাই আমরা এখানে ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ 90,000 থেকে 1,000 বাদ দিয়েছি। বকেয়া যোগ করতে হয়, প্রত্যেকেই এটা জানো, আর অগ্রিম বিয়োগ করতে হয়। তাই মজুরি থেকে আমরা বকেয়া বাদ দিয়েছি। এরপরে এই তিনটা যোগ করে আমাদের আসছিল 1,53,000। এগুলো সবই প্রত্যক্ষ খরচ। এর থেকে সমাপনী মজুরিটা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাই। তোমরা সবাই জানো আমাদের বিশদায় বিবরণী মোট মুনাফা নির্ণয় করতে গেলেও আমাদের বিক্রিত পণ্যের ব্যয় করা লাগে। প্রত্যেকটা অঙ্কে এটা তোমরা শিখেছ। তাই ঠিক আছে শিক্ষার্থী, আমরা এবার গয়ে চলে যাই। গতে কি ডিমান্ড করেছে আমরা দেখি। আমাদের গতে বলা হয়েছে আর্থিক অবস্থার বিবরণী চেয়েছে। তা আর্থিক অবস্থার বিবরণী আমরা করব। ডিসেম্বর 2016 সালে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে তোমরা জানো যে প্রথমে সম্পদগুলো লিখতে হবে। মোট সম্পদ নির্ণয় করার পরে আমরা দায় ও মালিকানা সত্ত্ব দায় সমূহ নির্ণয় করব। তা আমরা দেখি আজকের অঙ্কে আমাদের কি কি সম্পদ আছে সেগুলো আমরা আগে সিরিয়ালে লিখি। স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি আছে 90,000, অট্টালিকা আছে 1,20,000। আর কিছু দেখি না, তাহলে 2,10,000। চলতি সম্পদ, প্রাপ্য হিসাব, হাতে নগদ ও ব্যাংক জমা। আচ্ছা আমরা দেখি প্রাপ্য হিসাবে কত আছে। 20,000, 20,000
27,000, 38,000। এই তিনটা আমাদের চলতি সম্পদ আছে, তাহলে তিনটা যোগ করলাম 7, 8, 15, 5, 7, 1, 4, 6, 2, 8, 85,000 টাকা। 85,000 টাকা হলো আমাদের চলতি সম্পদ। দেখো শিক্ষার্থী, চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদ আমি আলাদা করে দেখিয়েছি, এবং এরপরে আমাদের অসম্মানিত ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপনে একটা অসম্মানিত ব্যয় আছে, সেটা আমরা দেখো। বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন আমাদের ছিল 2,000 টাকা, আমরা 2,000 টাকা লিখলাম। এবার আমরা টোটাল যোগ করব, 5 আর 2 7, 8 আর 1 9, তাহলে 2,97,000 টাকা হলো আমাদের মোট সম্পদ, আমাদের মোট সম্পদ। দেখো শিক্ষার্থী, এই সম্পদ নির্ণয়ের কোনো ঝামেলা নাই, তেমন কোনো যোগ বিয়োগ নাই, একবারে সিম্পল। যদি তুমি খালি সম্পত্তিগুলো চেনো, তাহলে আজকের এই অঙ্কের জন্য তোমার কোনো ঝামেলা নাই, প্রত্যেকটা সম্পদ সরাসরি বসে গেছে। তাই আমরা যন্ত্রপাতি, অট্টালিকা, আমাদের দুটো অট্টালিকা মানে হচ্ছে দালান কোঠা, ইমারত, দালান কোঠা, অট্টালিকা, দালান কোঠা, ইমারত, এগুলো ভাষাগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, নাহলে ভুল করে বলবে। তারপর চলতি সম্পদ প্রাপ্ত হিসাবে কি দেনাদার, খাতে নগদ ও ব্যাংক জমা, তারপর সমপরিবর্তিত ক্রমে তিনটে চলতি সম্পদ অনুদান, তারপরে এখানে বসালাম, এরপরে অসম্মানিত ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন বসালাম, তিনটা যোগ করে 2,97,000 টাকা আসলো। এটাই তোমাদের মোট সম্পদ। এবার শিক্ষার্থী আমরা দায়ের পাশটা দেখব। শেয়ার মালিকদের স্বত্ব ও দায়, আমরা আগে লিখি শেয়ার মূলধন, সঞ্চিতি ও উদ্বৃত্ত, হয়
চলতি দায় আছে প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব, অনাবিঙ্গিত লভ্যাংশ, অনাবিঙ্গিত লভ্যাংশ, বকেয়া মজুরি, পঞ্চাশ হাজার, 2,000, 3,000 আর 6,000, সাত নয় 11, ছুটি হলো। দেখো শিক্ষার্থী, এটাও 2,97,000 টাকা আসলো। তাহলে আমাদের মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্ব সমান হয়ে গেছে। যখনই সমান হবে তখনই শান্তি, তখনই বলবো অঙ্কটা সাধারণভাবে হয়েছে, তোমরা আশাবাদী হবে। তাহলে অঙ্কটা আমাদের মিলে গেল। শিক্ষার্থী, এখানে বোঝানোর মতো কিছুই নাই, তারপরেও আমি বলি তোমাদের শেয়ার মূলধনে, আমরা শেয়ার মূলধনটা লিখছি সঞ্চিত উদ্বৃত্ত, তোমরা জানো সাধারণ সঞ্চিতি আসে, রক্ষিত আয়ের উদ্বৃত্ত আসে, সেগুলো লিখছি। চলতি দায়ের প্রদেয় হিসাব, অনাবিঙ্গিত লভ্যাংশ, বকেয়া মজুরি, ঘোষিত লভ্যাংশ, এই বিষয়গুলো আমাদের অঙ্কে আছে সরাসরি। আজকের অঙ্কটা খুবই সহজ ছিল, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রতিদিন অঙ্ক যেগুলো করাচ্ছে এগুলো প্র্যাকটিস করবে। আশা করি ভালো থাকবে, দোয়া রাখবে। আল্লাহ হাফেজ।